সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করার চেষ্টা করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। পুলিশ লাইন্স RRF বরিশাল থেকে সবাইকে শুভেচ্ছা, আবারও শুভেচ্ছা। আমরা গতকাল 2টা আইন পড়েছিলাম। কি কি আইন পড়েছিলাম গতকাল? বিশেষ ক্ষমতা আইন 1974 এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। আমরা যেটা পড়ে যাব সেটাতে আর না আসার চেষ্টা করব। তো এমনভাবে পড়ব যাতে ওখান থেকে কোনো MCQ হলে বা লিখিত প্রশ্ন হলে যেন আমাদেরকে যেন কেউ আটকাতে না পারে। যে মাইনর অ্যাক্টটা পড়ানো হবে আপনারা বাসায় বসে ওর পরেই সাথে সাথে 2-3 বার রিভিশন দিয়ে দেবেন। মানে গরম গরম একটা ব্যাপার আছে, কিন্তু যে কোনো জিনিস গরম গরম কিন্তু বেশি ভালো লাগে। যে ঠান্ডা হওয়ার সুযোগ দেওয়ার দরকার নাই। যেদিন যে আইনটা পড়ানো হবে পরের দিন আপনি ফ্রি টাইমে ওই আইনটা কয়েকবার রিভিশন দিবেন। আমি একটা আইন থেকে 5-6টা ধারা পড়াইছি, গতকাল 2টা আইন থেকে মনে হয় 10টা ধারা পড়াইছি। এই 10টা ধারা আপনার মুখস্থ করে ফেলতে হবে, বুঝে শুনে আয়ত্ত করতে হবে। দেন তাহলে এই 2টা আইন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। বড় আইন যেগুলো আছে, কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, PRB, এই 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 4টার অডিও রেকর্ড দেওয়া আছে। ক্লাস, ডিটেলস ক্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনার যেখান থেকে বোঝেন না সরাসরি ইউটিউব চ্যানেলে ঢুকে টেনে 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 আপনার কাঙ্ক্ষিত পয়েন্ট থেকে দেখে নেবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে হবে। সমস্ত কিছু আপনার উপর নির্ভর করছে আপনি কি করবেন। আজকে আমরা অস্ত্র আইন 1878 পড়ব। এই অস্ত্র আইনটা আসলে অস্ত্রের বিধিমালা আছে। একটা অস্ত্রের লাইসেন্স কিভাবে পেতে হয়, যারা অস্ত্র ব্যবহার করে লাইসেন্স কিভাবে পেতে হয় সেটা কিন্তু এইখানে বলা নেই। এই অস্ত্র সংক্রান্ত যে কোনো অপরাধের বিষয়ে এখানে বলা আছে, যে কে কে অস্ত্র সাথে রাখতে পারবে, কে কে পারবে না, কে কে অস্ত্র তৈরি করতে পারবে, কে কে আমদানি রপ্তানি করতে পারবে, কাকে কাকে বিনা পাওনায় গ্রেপ্তার করা যাবে, অস্ত্র নিয়ে কোন ধরনের অপরাধ করলে কোন ধারায় সাজা হবে, অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র তল্লাশির নিয়ম কি, অস্ত্র আইনের তদন্ত পদ্ধতি এবং কি বিচার পদ্ধতি কেমন, কয়দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এই ইন ডিটেলস আমাদের এই অস্ত্র আইনটা। এখন এক ধারায় ব্যতিক্রম, আমরা আগের ধারাগুলা বাল্যবিবাহ আইনের 19 ধারায় বিশেষ বিধান ব্যতিক্রম পড়েছিলাম।
তারপর কি পর্নোগ্রাফির 9 ধারায় পড়ছিলাম ব্যতিক্রম, অর্থাৎ যেক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এখন অস্ত্র আইনের 1 ধারায় সেই ব্যতিক্রমটা, মানে কোন ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না। অস্ত্র আইনে আমরা 32-33টা ধারা আছে সম্ভবত, আজকে আমরা 1 থেকে 18টা পড়ব। 1 থেকে 18র মধ্যে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে, একদম শান্ত মস্তিষ্কে, একদম ধীরে সুস্থে আপনি একটু খাতা কলম বা বই থাকলে নিয়ে বসেন, শুধু একটু শোনেন মনোযোগ দিয়ে। অস্ত্র আইনটা আমরা 2 দিনে কভার করে ফেলব। এখন 1 ধারায় হয়েছে যে এই আইন প্রযোজ্য হবে না কোন ক্ষেত্রে, 2টা ক্ষেত্রে। এটা কিন্তু একটা এমসিকিউ। তাই 1 ধারায় বলছে কোন ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না, অর্থাৎ এই আইনের অধীনে অপরাধ হবে না। দেখা যায় যে অপরাধের মতো, কিন্তু অপরাধ হবে না, এটাকে বলে ব্যতিক্রম। তো 1 ক হচ্ছে অস্ত্রশস্ত্র গোলাবারুদ অথবা সমুদ্রগামী জাহাজে যদি সামরিক সাজ সরঞ্জাম হিসেবে অস্ত্রশস্ত্র গোলাবারুদ পাওয়া যায়, সমুদ্রের মধ্যে সমুদ্রগামী জাহাজে যদি সামরিক সরঞ্জাম, সামরিক বাহিনীর, সেনানৌ বিমান বাহিনীর কোনো সামরিক সরঞ্জাম হিসেবে অস্ত্রশস্ত্র গোলাবারুদ পাওয়া যায়, তাহলে আপনি তাদেরকে কি এই অস্ত্র আইন প্রয়োগ করতে পারবেন না, কারণ এটা ধরে নিতে হবে সরকার অনুমোদিত। তাই সমুদ্রগামী জাহাজে যদি সামরিক সরঞ্জাম হিসেবে অস্ত্র গোলাবারুদ পাওয়া যায়, তখন সেখানে অস্ত্র আইন কাজ করবে না। আর একটা হচ্ছে সরকারি কর্মচারী যারা আছে, যেমন পুলিশ আছে, বিজিবি আছে, বা এই ধরনের যত সরকারি কর্মচারী আছে, এরা যদি সরকারের আদেশ বলে দায়িত্ব পালনকালে কর্তব্যরত থাকা অবস্থায় যদি কি করে অস্ত্রশস্ত্র বহন করে বা ব্যবহার করে, নির্মাণ করে, আমদানি রপ্তানি করে, পরিবহন করে, তাহলে সেখানে এই অস্ত্র আইন প্রযোজ্য হবে না। এটা ছিল পিআরবির 88 ক, অস্ত্র আইনের 1 খ, অর্থাৎ পুলিশ সদস্যরা যে অস্ত্র ব্যবহার করে সেটা লাইসেন্স লাগবে না। এই পিআরবির ক, 88 ক আর অস্ত্র আইনের 1 খ। পিআরবি বড়, তাই সেটা সবার আগে ক নাম্বার হবে। অস্ত্র আইন ছোট, তাই অস্ত্র আইনে হবে 1 খ। এটা বুঝতে পারছেন? এখন আমাদের 5 ধারা। লাইসেন্স ব্যতীত একটা জিনিস আপনি ক্রয় বিক্রয় কখন করবেন, কিনবেন বেচবেন কখন, আগে তো জিনিসটা তৈরি করতে হবে, জিনিসটা তৈরি করে বাজারে আনতে হবে, এরপর তো আপনি কিনবেন বেচবেন ধরবেন। তাহলে প্রথমে উৎপাদন বা তৈরি করা, তাই 5 হচ্ছে 5 আগে, তাই উৎপাদন আগে, তাই 5 হচ্ছে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন বা রূপান্তর বা বিক্রয় নিষিদ্ধ। আগে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ, লাইসেন্স ব্যতীত 5-এ। আর 6-তে হচ্ছে লাইসেন্স ব্যতীত আমদানি রপ্তানি নিষিদ্ধ। আপনি কি চাইলেই আপনার বাড়িতে অথবা আপনার শ্বশুর বাড়িতে আপনি চাইলেই কি আপনি অস্ত্র তৈরি করতে পারবেন? বলেন তো। আপনার ইচ্ছা হয়েছে, আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনি ভাবতেছেন যে শ্বশুর শাশুড়িদের নিয়ে একটা অস্ত্র তৈরি করবেন, পারবেন? অনেকে চিন্তা করেন, সুব্রত দা চিন্তা করেন যে হ্যাঁ তৈরি করবেন, কিন্তু আপনি পারবেন না। তাহলে লাইসেন্স ব্যতীত, উইদাউট লাইসেন্স, লাইসেন্স ব্যতীত বা বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র গোলাবারুদ আপনি উৎপাদন করতে পারবেন না, বিক্রয় করতে পারবেন না, রূপান্তর করতে পারবেন না। 5
ছয়তে হচ্ছে এই বিনা লাইসেন্সে অস্ত্রশস্ত্র আমদানি রপ্তানি করতে পারবেন না। এখন 6 ধারাতে একটা কথা বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে কেউ যদি অস্ত্রশস্ত্র আমদানি রপ্তানি করে লাইসেন্স নিয়ে করতে পারবে, তবে কোনোভাবে ব্যক্তিগত প্রয়োজনে কামান সে আমদানি করতে পারবে না। আপনি সরকারের কাছ থেকে বা ডিসি অফিস থেকে অনুমতি নিলেন, আপনার অনেক সম্পদ, অস্ত্রে ব্যবহারের লাইসেন্স যদি আপনি পেতে চান তাহলে কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে। আপনার সম্পদের পরিমাণ কেমন, আপনার উপর অর্থাৎ থ্রেট কেমন, আপনি সরকারকে কত টাকা ট্যাক্স বা কর দেন, এগুলোর উপর বেস করে আবেদনের পরে সরকার আপনাকে লাইসেন্স দিবে যে হ্যাঁ আপনি অস্ত্র ব্যবহার করতে পারেন। এখন আপনি এই ধ্রুবরাজ দাদা খুবই বড় একজন বিশিষ্ট ব্যবসায়ী, কোটি কোটি টাকা তার প্রতি রাতে ইনকাম। এখন তার উপর তার শত্রুদের আক্রমণ করার সম্ভাবনা আছে। সে সরকারের কাছে আবেদন করলো যে এই কারণে আমি ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে চাই। এখন ঠিক আছে, সরকার অনুমতি দিল, এখন সে একটা বড় একটা কামান কিনতে চায়, বড় একটা কামান। এটা কি আদৌ সম্ভব? সেজন্য 6 ধারাতে একটা এমসিকিউ হয়, এমসিকিউটা যখন পড়বেন দেখবেন ব্যক্তিগত প্রয়োজনে আপনি অস্ত্রগোলাবারুদ কিনতে পারবেন ঠিক আছে, কিন্তু কোনোভাবেই কামান আমদানি করতে পারবেন না। সুব্রত দাদা এরা মাঝে মাঝে চায় যে একটা মশা মারতে, অনেক সময় কামান ফিট করতে চায়। তো এই যে মশা মারতে আপনি ব্যক্তিগত প্রয়োজনে আপনি দরকার হলে রাইফেল ব্যবহার করেন, শর্টগান ব্যবহার করেন, পিস্তল ব্যবহার করেন, কিন্তু কামান কোনোভাবে আমদানি করতে পারবেন না। এমসিকিউটি হবে ব্যক্তিগত প্রয়োজনে নিচের কোন আগ্নেয়াস্ত্রটি আমদানি করা যাবে না। এটা হবে কামান আমদানি করা যাবে না। যাদের কাছে বই আছে ওখানে হাইলাইট করে রাখেন। তাহলে 5, 6 শেষ। এখন আমাদের গুরুত্বপূর্ণ ধারা আছে 11 ধারা। 11 ধারাটা একটু দেখেন। সরকার চাইলে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বা 2 জেলার সংযোগস্থল বা 2 দেশের সংযোগস্থল অথবা সুবিধাজনক স্থানে, মানে যেখানে অনেক মালামাল পাস হয় বা অনেক লোকের সমাগম বা একটা বর্ডারের মতো একটা এলাকা, এই সমস্ত এলাকায় সরকার চাইলে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারে, যাতে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসার ওখানে তল্লাশি করতে পারে এবং সেখানে যাতে সামারি করতে পারে। সুব্রত দাদা আপনার জন্য এই 11 ধারা সামারি করার ধারা। এই 11 ধারায় সরকার আপনাকে সুযোগ দেবে তল্লাশি ঘাঁটি স্থাপন করার জন্য, যাতে আপনি ওখানে ওই কাজটা করতে পারেন। তাহলে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে কে পারে? কোনো সীমান্তে অথবা সুবিধাজনক স্থানে তল্লাশি ঘাঁটি স্থাপনের জন্য ক্ষমতাবান কে, অথবা কে ক্ষমতাবান? এখন তল্লাশি তো পুলিশ করে, এখন ওখানে অপশন থাকবে থানার ওসি, পুলিশ সুপার, একটা থাকবে জেলা ম্যাজিস্ট্রেট, একটা থাকবে সরকার। আপনাকে কিন্তু এটা স্পেসিফিক জানতে হবে কোনো সুবিধাজনক স্থানে বা সীমান্তবর্তী এলাকায় যেখান থেকে অধিক সংখ্যক মালামাল পাস হয় বা এই ধরনের কিছু হয়, সেখানে
সরকার চাইলে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারে, যাতে এই এই ধরনের অফিসাররা সেখানে তল্লাশি করতে পারে এবং কি সুব্রত দাদার মতো লোকেরা সামারি করতে পারে। তাহলে তল্লাশি ঘাঁটি স্থাপন কে করতে পারে, কোথায় করতে পারে? 11 ধারা, একদম সিম্পল। এবারে লিখিত প্রশ্ন আসবে অস্ত্র আইনের 12 ধারা থেকে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আপনি যখন কার্যবিধি থেকে যখন প্রশ্ন করা হয় পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, অথবা জনসাধারণ কোন কোন ক্ষেত্রে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তখন ওই যে 54 55 57 মনে আছে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার 124-6, 128, 151, 171, 401-3, এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ধারা। এছাড়াও অস্ত্র আইনের 12 ধারা, মাদক দ্রব্যের অমুক ধারা, এই আইনের জুয়া আইনের এত ধারা, কি অফিস গোপনীয়তা আইনের এত ধারা, তখন কিন্তু এই অস্ত্র আইনের 12 ধারাটা আসবে। এই অস্ত্র আইনের 12 ধারাটা একটা চমৎকার একটা ধারা, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে বলছে সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র বহনকারীকে গ্রেপ্তার। সন্দেহজনকভাবে কোনো লোক যদি অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, তবে তার লাইসেন্স থাকুক আর না থাকুক, থাকলেও গ্রেপ্তার করা যাবে, না থাকলেও গ্রেপ্তার করা যাবে, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে এবং তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিতে পারবেন। যে কোনো ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিতে পারবেন। এখন একটা লোকের, এই সোহাগ মিস্ত্রি, তার অস্ত্রের লাইসেন্স আছে, তিনি কি করতেছে, ইচ্ছা মতো সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে, আপনি খপ করে যাই ধরলেন, আপনি পুলিশ অফিসার, এই অস্ত্র দে, তুই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছ, কখন জানি কাকে খুন করে ফেল, অস্ত্র দে। সোহাগ মিস্ত্রি বলছে, এক্সকিউজ মি, হোয়াট আর ইউ ডুইং? ইটস মাই রাইট, আই হ্যাভ এ লাইসেন্স, আমার তো লাইসেন্স আছে। ইউ ক্যান নট অ্যারেস্ট মি। নো, নো, ইউ ক্যান নট অ্যারেস্ট। তখন তো আপনি ছেড়ে দিবেন, ভালো, তাই তো, ওর তো লাইসেন্স আছে, লাইসেন্স থাকলে তো অ্যারেস্ট করতে পারবো না। তো এইখানে পয়েন্ট, লাইসেন্স থাকুক আর না থাকুক, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। সে যদি সন্দেহজনকভাবে, অর্থাৎ আপনার কাছে মনে হচ্ছে যে সে এমন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে, হয়তো এই অস্ত্র দিয়ে কোনো অপরাধ করবে বা কাউকে হত্যা করতে পারে বা যে কোনো কিছু, তো এই সন্দেহজনকভাবে যদি কেউ ঘোরে অস্ত্রশস্ত্র নিয়ে, তাহলে যে কোনো ব্যক্তি, শুধু পুলিশ না কিন্তু, ম্যাজিস্ট্রেট, শুধু ম্যাজিস্ট্রেট না, যে কোনো ব্যক্তি, একজন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, যে কোনো ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিতে পারবেন। তা সুন্দরভাবে লিখবেন কিভাবে, কেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, পয়েন্ট আকারে লিখবেন, তাহলে নাম্বার বেশি পাবেন। বিসিএস প্রশ্নের মতো, বিসিএস ক্যাডাররা কিন্তু পয়েন্ট দিয়ে লেখে। যেমন নিম্নোক্ত ক্ষেত্রে অস্ত্র আইন 1878 সালের অস্ত্র আইনের 12 ধারা পর্যালোচনা করে দেখা যায় যে কেবল নিম্নোক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তা হলো রোমান সংখ্যা বা 1 নম্বর দিয়ে লিখবেন, কোনো ব্যক্তি যদি সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, 2 নাম্বার তার লাইসেন্স থাকুক বা না থাকুক, 3 নাম্বার কি যে কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, 4 নাম্বার
এবং তার কাছ থেকে অস্ত্রটা কেড়ে নিতে পারবে। এরকম পয়েন্ট দিয়ে সুন্দরভাবে লেখা যাবে। তাহলে এটা লিখলেন। এখন আরেকটু টুইস্ট জানেন 12 ধারায়, এখানে বলছে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে সে তো সাথে সাথে থানায় নিয়ে যাবে, কিন্তু এখানে বলছে কোনো জনসাধারণ, একজন পাবলিক যদি কাউকে গ্রেপ্তার করে, বিনা পরোয়ানায় অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, অর্থাৎ পাবলিক গ্রেপ্তার করলে তাকে কি করবে, পুলিশের কাছে নিয়ে যাবে, অর্থাৎ তাকে এবং তার অস্ত্রটা পুলিশের কাছে নিয়ে যাবে এবং পরবর্তীতে পুলিশ আবার এই লোকটাকে এবং অস্ত্রসহ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। সরাসরি পুলিশ গ্রেপ্তার করলে সাথে সাথে থানায় নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দেয়, কিন্তু কোনো পাবলিক যদি গ্রেপ্তার করে আনে, অর্থাৎ একজন সাধারণ মানুষ সে একজনকে গ্রেপ্তার করলে সে কি করবে, পুলিশের কাছে নিয়ে আসবে, পুলিশ আবার তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। ওখানে বলছে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে একজন সাধারণ নাগরিক বা পাবলিক যদি গ্রেপ্তার করে সে কি করবে, সে কি তার বাড়িতে নিয়ে রাখবে? নো, সে পুলিশের কাছে নিয়ে যাবে এই অপরাধীকে বা এই লোকটাকে এবং অস্ত্রটাকে, পুলিশ আবার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। তাহলে সন্দেহজনকভাবে, আবার রিপিট করছি, নর্মাল কোনো ব্যক্তিকে না, কিন্তু সন্দেহজনকভাবে, এই কথাটা ইম্পর্টেন্ট, সন্দেহজনকভাবে যদি কোনো লোক অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তাকে যে কোনো ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার প্লাস অস্ত্রমুক্ত করতে পারবে। আর পাবলিক যদি কাউকে গ্রেপ্তার করে তাকে পুলিশের নিকট নিয়ে যাবে, পুলিশ আবার সেই ব্যক্তিকে এবং অস্ত্রটাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। সবাই একটু কমেন্ট করেন তো 12 ধারা পর্যন্ত কি বুঝতে পারছেন? 12 ধারাটি কি আসলেই বোঝানো গেল নাকি আবার বলতে হবে? সবাই বলেন, যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। রিপা আক্তার, আপনি কি বুঝতে পারছেন? সুব্রত দাদা, শম্ভু দাদা, আপনাকে ক্লাসে দেখে আমার খুবই ভালো লাগতেছে। যারা সংসার নিয়ে আছেন, সংসার, পরিবার পরিজন, ছেলে মেয়ে নিয়ে আছেন, আসলে তাদের জন্য লেখাপড়া করাটা এবং এই পড়ার পিছনে একদম যে শান্তভাবে যে সময় দেওয়া, ফ্রি মাইন্ডে, এটা কিন্তু ইটস রিয়েলি এ চ্যালেঞ্জিং ব্যাপার, আসলেই একটা চ্যালেঞ্জিং। সো এর মধ্য থেকে যারা পারবেন তারা আসলে অনেক স্মৃতি তৈরি হবে যে আমি এত এত চ্যালেঞ্জের মধ্য থেকেও আমি লেখাপড়া করে প্রমোশন পেয়েছি। সো সবাই একটু চেষ্টা করেন। এই যে ধ্রুবরাজ দাদা বলছেন আবার একটু বলেন, আচ্ছা আপনার কাছে কি বই আছে সামনে? আপনি কি বই ছাড়া পড়তে আসছেন নাকি? আপনি নর্মাল ধারাটা, সোহাগ মিস্ত্রি বলো তো, আমি যে 12 ধারা এত সময় বললাম আর কি বলার দরকার আছে? ধ্রুবরাজ দাদা মাইন্ড প্রেজেন্ট রাখেন, বইটা দেখতে হবে কিন্তু ভাই, আমি পড়ানোর সময় আমারটা শুনবেন এবং বইটা একটু দেখবেন, তাহলে আপনার একসাথে মস্তিষ্কে গেঁথে যাবে। গুরুত্বপূর্ণ জায়গাটা ওই যে কোনো ব্যক্তি একটা লেখা আছে ওইটাতে হাইলাইট করবেন। এখন 13-14 এক লাইনের, আপনি লাইসেন্স ছাড়া, লাইসেন্স ব্যতীত আপনি আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না। লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না। আর একটা হচ্ছে লাইসেন্স ব্যতীত আপনি নিজের কাছে রাখতে পারবেন না। 13তে বহন করা নিষিদ্ধ, 14তে নিজের কাছে রাখা নিষিদ্ধ। কারণ আপনার অস্ত্রের লাইসেন্স নাই,
আপনি একটা কোমরে পিস্তল নিয়ে ঘুরতেছেন, ভাব লইতেছেন, এই সোহাগ মিস্ত্রির মতো হুদাই ভাব লইতেছেন। আদৌ কি আপনি পারবেন? তাহলে আপনার এলাকার চেয়ারম্যানের একটা শটগান আছে, সে সরকারিভাবে লাইসেন্স করে নেছে। এখন এই চেয়ারম্যানের শটগানটা আছে, সে ব্যবহার করে, মাঝে মাঝে সে সাথে রাখে, তার অধিকার আছে। এখন একদিন চেয়ারম্যান কি করছে, এই শটগানটা তার যে স্থানীয় বাজারে একজন শটগান মেরামত করে, মনে করেন সার্ভিসিং করে, সেখানে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে সার্ভিসিং হয়ে গেছে। এখন আপনি চেয়ারম্যানের একজন চামচা, এই চামচা এমন একটা শব্দ, এটা উল্টে বিল করলেও হয় চামচা, মানে চামচার কোনোভাবে নিস্তার নাই, ও চামচাই থাকবে। চামচা, এটা উল্টে বিল করলেও চামচা, ঠিক আছে? তাই চামচা হওয়া যাবে না। এখন আপনি কি করলেন, চেয়ারম্যান সাহেবরে বাটি মারার জন্য চেয়ারম্যান সাহেব বলল যে, আরে শোন, আমার শটগানটা তো ওই বাজারে মেরামত করতে দিছি, ফায়ারিং পিনটা সমস্যা হয়েছে, ওইটা মানে হয়ে গেছে, তুই নিয়ে আসিস। আপনি তো মহান খুশি একদম। আপনি কি করলেন, সেই বাজার থেকে শটগানটা নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই চেয়ারম্যানের বাসায় যাচ্ছেন। আপনি কি চাইলেই এটা করতে পারবেন? তাই আপনি এই যে লাইসেন্স ব্যতীত এই যে বহন করে নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, বিকজ ইউ ডোন্ট হ্যাভ লাইসেন্স। তাই লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ 13 ধারা, লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখা নিষিদ্ধ 14 ধারা। আশা করি এটার মধ্যে আর গুরুত্বপূর্ণ কিছু নাই। এখন গুরুত্বপূর্ণ ধারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 16, 17, 18। লিখিত প্রশ্ন হইলে হবে 12, 16, 17, 18, এই 4টা সেকশন একটু পড়বেন। 12 আমরা পড়ে ফেলছি, 16, 17, 18 3টে ধারা পড়াবো, তারপর আজকের ক্লাস শেষ। একটু মনোযোগী হন প্লিজ। অস্ত্র আইন 1878 সালের 16 ধারা, কতিপয় ক্ষেত্রে অস্ত্রশস্ত্র লাইসেন্সপ্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। কোন অস্ত্র লাইসেন্স প্রাপ্ত, যে অস্ত্রের লাইসেন্স আছে আপনার কাছে, সেই অস্ত্রটা কখন ডিলারের নিকট জমা দিতে হবে? কোনো ব্যক্তির লাইসেন্স প্রাপ্ত অস্ত্র কখন ডিলারের নিকট জমা দিতে হবে, অথবা লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ডিলারের নিকট জমা দেওয়ার কি নিয়মাবলী বা বিধানাবলী আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র ডিলারের নিকট জমা দিতে হয় আলোচনা করুন। আপনার কাছে একটা এই অস্ত্রটা লাইসেন্স প্রাপ্ত এটা অস্ত্র, আপনি সবসময় ব্যবহার করতে পারেন। কোন ক্ষেত্রে এই অস্ত্রটা ডিলারের নিকট জমা দিতে হবে, কয়েকটা পয়েন্ট শুনে রাখেন। 1 নাম্বার, যে ক্ষেত্রে যদি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়, 16 ধারা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইলে, লাইসেন্স যদি বাতিল হইলে, 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হইলে, 15 ধারায় নোটিশ দেওয়া যায় যে আপনার অস্ত্র ডিলার নিকট জমা দেন। তাই মেয়াদ উত্তীর্ণ হইলে লাইসেন্সের, তারপর লাইসেন্সটা বাতিল হইলে, 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হইলে, অথবা অস্ত্র রাখা বেআইনি হয়ে পড়লে, অর্থাৎ যে ক্ষেত্রে সরকার মনে করেন একটা গেজেট দিয়েছে যে অমুক এলাকার, বরিশালের আগলঝাড়া এলাকায় যত লোকের কাছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে সবাই দ্রুত থানায় অথবা ডিলার নিকট জমা দিয়ে দেন। তাহলে এই গেজেট প্রকাশ করার পরেও যদি আপনি অস্ত্র রাখেন, তাহলে এটা বেআইনি হয়ে পড়লে, এটা তো বেআইনি হয়ে পড়বে।
তাহলে কোন কোন ক্ষেত্রে অস্ত্র ডিলার নিকট জমা দিতে হবে পয়েন্ট আকারে, যারা নোট করবেন লিখে রাখেন অথবা বইতে হাইলাইট করে রাখেন হাইলাইটার দিয়ে। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইলে, লাইসেন্স বাতিল করা হইলে, 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হইলে, আর অস্ত্র রাখা কোনো কারণে বেআইনি হয়ে পড়লে আপনার নিকটবর্তী থানার যে অফিসার ইনচার্জ আছে তার নিকট অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হবে। তাহলে আগ্নেয়াস্ত্র কার কার নিকট জমা দেওয়া যায়? থানার ওসি স্যারের কাছে দেওয়া যায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছে জমা দেওয়া যায়। কোন কোন ক্ষেত্রে জমা দেওয়া যায়? রোমান সংখ্যার এমসিকিউ হতে পারে। লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইলে, লাইসেন্স বাতিল হইলে, 15 ধারার অধীনে নোটিশ প্রাপ্ত হইলে অথবা আগ্নেয়াস্ত্র রাখা বেআইনি হয়ে পড়লে। এই 4টা ক্ষেত্রে থানার ওসি স্যারের কাছে অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট অস্ত্র জমা দিতে হবে। 16 ধারা কি বুঝতে পারছেন? রিপা আক্তার আপনি কি বুঝতে পারছেন? ধ্রুবরাজ দাদা, সোহাগ মিস্ত্রি আপনারা কি বুঝতে পারছেন 16 ধারা? এখন একটু বইয়ের সাথে মিলিয়ে পড়বেন, ঠিক আছে? আমাদের পুলিশ লাইন্সের মেসের যে খাবার সেটা খুবই লো ক্যাটাগরি হয়, আপনারা সবাই জানেন। কারণ পুলিশের যে খাবারের জন্য বাজেট খুবই কম, এটা সবাই জানেন। বিশেষায়িত কিছু ইউনিট যেমন র্যাবের খাবার ভালো, কারণ সেখানে সেনাবাহিনী ইনভলভ। এখন পুলিশ লাইন্সের মেসের খাবারটা একটু নর্মাল হয়। তাহলে আমরা যারা পুলিশ লাইনে থাকি তারা কি করি জানেন? এই খাবারটা যখন দেয় পুলিশ লাইন থেকে, ভাত, সবজি, ডিম, মাছ যা দেয় সেটা আনি, আনার পরে বাহির থেকেও একটা মাছ, মাংস বা সবজি আনি। এই দুইটাকে যখন একসাথ করি তখন কিন্তু আর খাবারটা নর্মাল থাকে না, মানে মেসেরটাও আনলাম, বাহির থেকেও কিছু আনলাম, তখন কিন্তু খাবারটা একদম ঠিকঠাক হয়। তো আমি পড়াচ্ছি আপনাকে, এর সাথে সাথে আপনি বইটাও একটু দেখবেন, একটু হাইলাইট করে রাখবেন বা একটু নোট করবেন, তখন এই পড়াটা একদম পরিপক্ক হবে। আশা করি বুঝতে পারছেন। এই দুইটার সমন্বয় না ঘটাইলে আপনি কখনোই পারবেন। আপনি যদি এই খালি মোবাইল চালাই বসে থাকেন ভাই, কত সময় মনে থাকবে বলেন তো? যখন শুনবেন তখন। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে আপনার স্ত্রী আপনার সাথে ওই যে ঘ্যানর শুরু করবে, এই সমস্যা এইটা লাগবে, ইয়া তুমি ইয়া, ঠিক আছে? তখন কিন্তু এই যা ক্লাসে পড়ছেন সব কিন্তু বাদ। সো এই দুইটার সমন্বয় ঘটাতে হবে। সবচেয়ে ভালো হয় নোট করলে। এই যে 16 ধারা দিয়ে আপনি সামনে 4টে অপশন লিখে রাখলেন এরকম। এখন আমরা 17 শর্টহাইফেন ক একটা ধারা এবং 18 ধারা, এই দুইটা ধারা আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট। লিখিত প্রশ্ন হবে 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 17 শর্টহাইফেন ক আর 18 ধারা, এই দুইটা ধারা দেখেন। 17 শর্টহাইফেন ক, এইটার দুইটা পয়েন্ট 1, 2। 17 শর্টহাইফেন ক এর 1 আছে, 17 শর্টহাইফেন ক এর 2। পুলিশ আইনের 30 শর্টহাইফেন ক এর মতো 1, 2। আর হচ্ছে 18 ধারার দুইটা পয়েন্ট, 18তে হচ্ছে 18 ক, 18 খ। 17 শর্টহাইফেন কতে হচ্ছে 1, 2 আর 18তে হচ্ছে ক এবং খ। এই দুইটা বিষয় মনে রাখবেন।
17 টাইপের কতে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচলের উপর বিধিনিষেধ। আপনি বড় বিশিষ্ট ব্যবসায়ী, আপনার কাছে অস্ত্রের লাইসেন্স আছে, আপনি প্রতিদিন আপনার বডিগার্ডও রাখা আছে, তার কাছে অস্ত্রটা থাকে, আপনার সাথে সাথে আপনি যেখানে যান সবসময় আপনি অস্ত্র সাথে থাকে। কিন্তু হঠাৎ সরকার বলতেছে যে না, এই কি কয়েকদিনের জন্য, আগামী কয়েকদিনের জন্য আপনি অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এখন অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচলের উপর বিধিনিষেধ 17 টাইপের কয়ের 1 বোঝার চেষ্টা করেন। সরকার জনস্বার্থের খাতিরে, মানে কি জনস্বার্থে অর্থাৎ জনগণের স্বার্থে যুক্তিসঙ্গতভাবে যদি বিবেচনা করে, তাহলে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রচার করে কোনো লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচল করার উপর চলাফেরা করার উপর বিধিনিষেধ, নির্দিষ্ট মেয়াদে বিধিনিষেধ আরোপ করতে পারে। তাহলে কে পারবে? খুবই গুরুত্বপূর্ণ। অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচলের উপর বিধিনিষেধ কে করতে পারে? এটা কি সোহাগ মিস্ত্রির ভাবি পারবে, নাকি ধ্রুবরাজ দাদার স্ত্রী পারবে, নাকি রিপা আক্তারের শ্বশুর পারবে? বলেন তো। এদের কেউ পারবে না। সরকার, অনলি ফর সরকার। সরকার কেন করবে? জনস্বার্থের খাতিরে। দুইটা বিষয় মনে রাখবেন, কে করবে, কেন করবে। সরকার জনগণের স্বার্থে যদি মনে করে যে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপরে বিধিনিষেধ দরকার, তাহলে তিনি কিভাবে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করবে যে অমুক অমুক জায়গায় অস্ত্রশস্ত্র, লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচল করতে পারবেন না। নির্দিষ্ট মেয়াদের জন্য, যে আজ থেকে আগামী 15 দিন বা অমুক তারিখ পর্যন্ত এই এলাকার লোক আপনারা অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। খুব সুন্দর। 17 টাইপের কয়ের 1 কি করবে? সরকার জনগণের স্বার্থে যদি প্রয়োজন মনে করে, তাহলে কিভাবে করবে? গেজেট বিজ্ঞপ্তি, গেজেট প্রকাশ হয় না আমাদের বাংলাদেশ, ওই যে সরকার, ওই যে গেজেট দেখছেন না, অনলাইনে গেজেট প্রকাশ হয়, যে এই গেজেটে বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে তিনি প্রচার করবেন যে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য বিধিনিষেধ আরোপ করতে পারবেন। 17 টাইপের কয়ের 1 আর 17 টাইপের কয়ের 2, এই যে উপধারা 1 অনুযায়ী যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হইল, এই আদেশটা যদি কেউ অমান্য করে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, এম্পাওয়ার্ড বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেউ তাকে অস্ত্রমুক্ত করতে পারবে এবং তার লাইসেন্স বাতিল করতে পারবে, অথবা কি স্থানীয় সরকার নির্বাচনের সময়কালের জন্য সাময়িকভাবে বাতিল করতে পারবে। তাহলে একে বিজ্ঞপ্তি প্রকাশ করা হইল এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে
অমুক জেলার অমুক থানার অমুক স্থানের যে সকল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারী আছেন, আপনারা আগামী এত তারিখ পর্যন্ত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারবেন না। এই গেজেট বিজ্ঞপ্তি দিল 17-1। এবার 2-তে গিয়ে যদি কেউ এই 1 উপধারার যে বিজ্ঞপ্তি বা আদেশটা যদি অমান্য করে আপনি সেই অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করতেছেন, সাথে সাথে কে পারবে? পুলিশ, ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেউ সাথে সাথে তাকে অস্ত্রমুক্ত করতে পারবে এবং চাইলে লাইসেন্স বাতিলও করতে পারবে। স্থানীয় সরকার নির্বাচনের সময়কালের জন্য এই কি সাময়িকভাবে বাতিল করা যাবে লাইসেন্সটা। এই যে নির্বাচনের সময়কাল বলতে বুঝায়, আজ থেকে জেনে রাখেন, মনোনয়নপত্র দাখিল করার তারিখ থেকে, যেদিন মনোনয়নপত্র দাখিল করা হবে সেই দিন থেকে ভোটের যে রেজাল্ট একদম গেজেটে প্রকাশিত হওয়া পর্যন্ত হচ্ছে নির্বাচন সময়কাল। যে ভোটের দিন শুধু নির্বাচন সময়কাল না, মনোনয়নপত্র দাখিল করার সময় থেকে ফলাফল কে জিতছে হারছে সেটা গেজেটে প্রকাশিত হওয়া পর্যন্ত এই সময়ে কিন্তু এটা সাময়িকভাবে বাতিল করা যাবে। তাহলে 17-র সঠাইবেন ক 1-2 কি বুঝতে পারছেন? প্রথমে সরকার জনস্বার্থে বা জনগণের স্বার্থে যদি মনে করে যে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করার বিধিনিষেধ আরোপ করা দরকার, তাহলে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আরোপ করবেন নির্দিষ্ট মেয়াদের জন্য। আর 2-তে গিয়ে বলছে এটা যে অমান্য করে সাথে নিয়ে অস্ত্রশস্ত্র সাথে নিয়ে চলাফেরা করবে, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কেউ তাকে কি অস্ত্রমুক্ত করতে পারবে এবং সেটা দরকার হলে লাইসেন্সও বাতিল করতে পারবে। 17-র সঠাইবেন ক কি বুঝতে পারছেন? এখন আমরা আজকের সর্বশেষ ধারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 18 ধারা পড়ব। এইবারে লাইসেন্স বাতিল বা স্থগিতকরণ, লাইসেন্স বাতিল অথবা সাময়িকভাবে স্থগিতকরণ। মনে করেন সুব্রত দাদা, ইনি একজন বড় ব্যবসায়ী, ইনি সরকারের কাছ থেকে আবেদন করে অস্ত্রের লাইসেন্স গ্রহণ করেছে। গ্রহণ করার পরে কিছুদিন পরে জেলা ম্যাজিস্ট্রেট দেখতেছে যে এই লোকটা তো প্রথমে ভালোই ছিল, লাইসেন্সটা দিছিলাম কিন্তু এখন লোকটাকে বেশি সুবিধা মনে হচ্ছে না, যে কোনো সময় একটা কাম ঘটাই দিতে পারে। এখন যে এর কাছে অস্ত্র থাকা মানে জনগণের সেভ না, জনগণ অনিরাপদ, এর রাগ বেশি, যে কোনো সময় কার সাথে বাজাবাজি হইলে, ঝগড়াঝাটি হইলে কি নিজ নিজ টার্গেট 5 রাউন্ড স্টার্টিং লোড অ্যাপ্লিকেশন ফায়ার, এটা সে করে দিতে পারে। তাহলে 18 ধারায় বলছে, হেডিংটা বোঝেন, লাইসেন্স বাতিল। একটা লোকের লাইসেন্স দিছিল সরকার, এখন খালি খালি বাতিল করবে। কি করলাম আমি, আমার লাইসেন্স কেন বাতিল করবেন, কেন, হোয়াই? লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত, আপাতত ওর কাছে একটু স্থগিত করে রাখতে পারে। এই 2টা অপশন কেন করা যায়? 18-র ক, জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি
সরকার যদি প্রয়োজন মনে করেন, কেন জনগণ এর কাছে নিরাপদ নয়, জননিরাপত্তা বা কিসে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রয়োজন মনে করলে কে করতে পারবে? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, যে লাইসেন্স দিছিল, অথবা জেলা ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে লাইসেন্সটা বাতিল অথবা সাময়িক স্থগিত করতে পারবে। এখন জেলা ম্যাজিস্ট্রেট স্যার সুব্রত দাদার লাইসেন্স বাতিল করতেছে, একটা তো কারণ আছে, সেই কারণটা লিখে যে এই মর্মে জানানো যাচ্ছে যে অমুক অমুক সুব্রত কুমার, তাকে এইভাবে লাইসেন্স প্রদান করা হয়েছিল, কিন্তু বর্তমানে তার কাছে অস্ত্র থাকা, অস্ত্রের লাইসেন্স থাকা, এটা একটা জননিরাপত্তার জন্য হুমকি, জনগণের জন্য হুমকি। এর মাধ্যমে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। দ্যাটস ওয়াই তার লাইসেন্সটা বাতিল করা হচ্ছে। জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে, তাহলে কে করতে পারবে? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা, যে লাইসেন্স দিয়েছিল বা ডিসি স্যার কারণ লিপিবদ্ধ করে লাইসেন্সটা বাতিল করতে পারবে বা সাময়িক স্থগিত করতে পারবে। কি করতে পারবে, কেন করবে, কিভাবে করবে? কেন করবে? জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কে করবে? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা জেলা ম্যাজিস্ট্রেট। কিভাবে করবে? কারণ লিপিবদ্ধ করে। পাইছি 18 ক। এবার 18 খ, কোনো অস্ত্রের লাইসেন্সধারী, অর্থাৎ যার কাছে অস্ত্রের লাইসেন্স আছে, তিনি যদি এই অস্ত্র আইনের অধীনে কোনো অপরাধ করে, এই অস্ত্র আইনের অধীনে কোনো অপরাধ করে যদি দণ্ডিত হয়, তাহলে যে দণ্ড দিবে সেই জজ বা ম্যাজিস্ট্রেট তার এই অস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারবে বা সাময়িকভাবে স্থগিত করতে পারবে। খুব ভালো করে কান খুলে শোনেন, লাইসেন্সধারী ব্যক্তি যদি অস্ত্র আইনের অধীনে অপরাধ করে, অন্য আইনে না, কিন্তু এই অস্ত্র আইনের যে কয়টা অপরাধের ধারা আছে সেইটার যদি কোনো একটা অপরাধ করে, তাহলে অপরাধ করে যদি দণ্ডিত হয়, তাহলে দণ্ড যিনি দিয়েছেন সেই জজ বা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারেন। তাহলে 18 কতে কে পারবে লাইসেন্স বাতিল করতে? লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা জেলা ম্যাজিস্ট্রেট। কেন পারবে? জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আর 18 খতে কে পারবে? কে পারবে, কেন পারবে, কে পারবে? দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট। কেন পারবে? যদি এই লাইসেন্সধারী ব্যক্তি অস্ত্র আইনের অধীনে কোনো অপরাধ করে, তাহলে তার লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত, দুইটা কথা একসাথে লিখতে হবে, বাতিল অথবা সাময়িক স্থগিত। এছাড়াও 18তে আর একটা কথা আছে, এছাড়াও যে সরকার যে কোনো সময়, দ্যাট এনি টাইম, যে কোনো সময় সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে যে কোনো ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারে। সরকারের আপনাকে পছন্দ হয় না যে এত দ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে আপনি অমুক, আপনার কাছে অস্ত্রের লাইসেন্স আছে, হ্যাঁ, আপনার অস্ত্রের লাইসেন্স আজ থেকে বাতিল করা হলো। তাহলে 18 ক খ আর বাড়তি আর একটা প্যারা আছে, সেই প্যারাটা বলতে সরকার চাইলে যে কোনো সময় গেজেট প্রকাশ করে বাতিল করতে পারে। 18 কতে বলছে জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা বা ডিসি স্যার কারণ লিপিবদ্ধ করে বাতিল বা স্থগিত করতে পারে। আর খতে বলছে যার কাছে লাইসেন্স আছে অস্ত্রের, তিনি যদি অস্ত্র আইনের অধীনে কোনো অপরাধ করে দণ্ডিত হয়, তাহলে যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিবে
কে? যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দেবে তিনি একমাত্র পারবেন এটা লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে। 18 ধারা কি আপনারা পারবেন? একটু আয়ত্তে আসছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি জানি না কতটুকু যারা ফার্স্ট আজকে প্রথম দিন অস্ত্র আইন পড়লেন, জানি না এই 18 ধারা পর্যন্ত আপনাদের মাথায় কতটুকু আমি দিতে পারছি। একটা জিনিস নিজে বোঝা এক জিনিস, অন্যকে বোঝানো অনেক কঠিন। যখন হোয়েন ইউ উইল বি এ টিচার, যখন আপনি একজন শিক্ষক হবেন তখন বুঝবেন, আপনার রাগ ধরবে কেন বুঝতেছেন। আপনি নিজে বোঝা এক জিনিস, অন্যকে বোঝা। সো ঠিক মেসের খাবারটার মতো ওটাও আনবেন, বাহির থেকেও আনবেন। আমি যেটুকু পড়াইছি এটাও পড়বেন, আপনি সাথে সাথে বইটাও দেখবেন, নিজেও রিভিশন দেবেন, হাইলাইট করবেন, আর কি নোট করবেন। এই সমন্বয়ের ভিত্তিতে যখন পড়বেন, এই অস্ত্র আইন আপনার কাছে একসময় পানি মনে হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আগামী ক্লাসে 18-র পর থেকে বাকি যে কয়টা ধারা আছে গুরুত্বপূর্ণ, আগামী ক্লাসে অস্ত্র আইন শেষ করে দেব। এই দেখেন একটা একটা আইন কিন্তু শেষ হচ্ছে। আপনার কোনো কারণ নাই দুশ্চিন্তা করার। আপনার ঠিক যতটুকু পড়ানো হচ্ছে এইটা শুধু রিভিশন দিতে থাকেন। ফাঁকে ফাঁকে কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন পড়েন। মাইনর অ্যাক্ট যেগুলো পড়ানো হচ্ছে এইগুলো আবার রিভিশন দেন, ঠিক আছে? সেভাবে আমরা এগিয়ে যাব পরীক্ষার বাকি দিনগুলোতে। তাহলে আজকের মতো আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।